গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতেই স্বৈরাচার হটাতে হয়েছে আন্দোলন। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে তারেক রহমান। নির্বাচনে অধিকাংশ মানুষের সমর্থন পাওয়ার আশা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ। ভোট গ্রহণ 11 সেপ্টেম্বর। 3 দফা দাবিতে বরিশালে মহাসড়ক ব্লকেট। বৈষম্যের প্রতিবাদে গাজীপুরের ছাত্র জনতার অবরোধ। স্থায়ী ক্যাম্পাসের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। হলে বাড়িঘর থেকে বেরোতে পারি না, পানিও চলাফেরা করতে করতে আমরা হাত পায়ে ঘা হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ডুবছে রাস্তাঘাট, বাড়িঘর। কোথাও বছরের 6 মাসেও নামে না পানি। জামালপুর পৌরসভার 4টি ওয়ার্ডের 5 শতাধিক পানিবন্দী মানুষের মানবেতর জীবন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতেই স্বৈরাচার হটাতে আন্দোলন হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তারেক রহমান। বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল উপায় জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা। বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায় বলেও জানান তারেক রহমান। স্বৈরাচার আওয়ামী লীগ দেশের নির্বাচন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও জানান তিনি। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা, এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর অধ্যাপক AKM রাশেদুল আলম জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি আজই প্রকাশ করা হবে। আগামী 18 ও 19 আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র তোলা যাবে। 21 থেকে 24 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 28 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 29 আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে। এরপর 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। স্বাস্থ্য খাত সংস্কারের 3 দফা দাবিতে বরিশালে ব্লকেট কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটি কুমরুল মহাসড়ক অবরোধ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া জুলাই যোদ্ধাদের তালিকায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে গাজীপুরেও বিক্ষোভ করেন ছাত্র জনতা। স্বাস্থ্য খাত সংস্কারে 3 দফা দাবিতে স্লোগানে মুখর রাজপথ। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। রোববার সকালে 14তম দিনের মতো বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে নানা ধরনের স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পাচ্ছেন না। এই সিন্ডিকেট ভাঙতে হবে। উপদেষ্টাদের আমরা এসির মধ্যে বসার জন্য বসাই নেই। আমরা সারা বাংলাদেশে স্বাস্থ্য সংস্কার চাচ্ছি। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এত বছর হয়ে যাওয়ার পরেও কেন আমাদের প্রকল্প বাজেট দিচ্ছে না? আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো।
জুলাই যোদ্ধাদের তালিকায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে গাজীপুরে জৈনা বাজারেও প্রায় ১.৫ ঘণ্টা ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ঢাকার ভিতরে সর্বোচ্চ আন্দোলন করছে আমরা মাননীয় চৌরাস্তায়, কিন্তু এই মাননীয় চৌরাস্তায় কারণ নামে আসে না। তারা ভুয়া রিপোর্ট দিয়ে, ভুয়া নাম দিয়ে তারা এখানে জুলাই যোদ্ধা তালিকা লিস্ট করা হয়েছে। চাকরিচ্যুতের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা এই বিক্ষোভ করেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। একজনকে মারধর, আরেকজনের স্ত্রীকে কটূক্তি। এর প্রতিশোধ নিতে অলি মিয়াকে হত্যার পরিকল্পনা করেন স্বামী স্ত্রী সহ ৩ জন। এরই অংশ হিসেবে তাকে ট্রেনের নিচে ফেলে মেরে ফেলার চেষ্টা করেন তারা। ব্যর্থ হয়ে একজনের বাসায় নিয়ে অলিকে টুকরো টুকরো করে হত্যা করা হয়। পরে লাশ গুম করতে ট্রাভেল ব্যাগে ভরে টঙ্গী স্টেশন রোড এলাকায় ফেলে রাখা হয়। মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে। তারা ৩ জন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে। র্যাব জানায় আসামি রনিকে মারধর এবং আরেক আসামি আপেলের স্ত্রীকে কটূক্তি করায় অলিকে হত্যার পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে কয়েক দফা ট্রেনের নিচে ফেলে অলিকে হত্যার চেষ্টা করে আসামিরা। ব্যর্থ হয়ে তাকে ফুঁসলিয়ে আপেলের বাসায় নিয়ে খুন করা হয়। স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। 2-3 বছর আগে তাকে আপেল এই রনির লোকজন মিলে মারধর করে। রনিকে হায়ার করা হয়েছে আপেল মাহমুদের ভাগনাকে মারার জন্য। এরকম একটা পরিকল্পনার কথা আপেল মাহমুদের কানে আসে। তো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ সারা দেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করা হয়। মুখে কালো কাপড় বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। কর্মসূচি থেকে সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। এছাড়া মাদারীপুর, সাভার, পঞ্চগড়, নারায়ণগঞ্জ, শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধের আহ্বান জানানো হয়। বাংলার সময় আরও থাকছে। বগুড়ায় দুদকের গণশুনানি, অংশ নেয়া ভুয়া বিশ্ববিদ্যালয়ের কথিত 2 কর্মকর্তা আটক, শুনানির সুযোগ না পাওয়ায় হট্টগোল। দুর্নীতি দমন কমিশন দুদকের অভ্যন্তরেও দুর্নীতি আছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। জনগণের সহযোগিতায় এগুলো ধীরে ধীরে সমাধান করা হবে। বগুড়ায় দুদক আয়োজিত গণশুনানি শেষে তিনি কথা বলেন। এছাড়া গণশুনানিতে একটি ভুয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। শুনানিকালে প্রফেশনাল ইউনিভার্সিটি নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির অভিযোগে আটক করা হয় 2 জনকে। এর আগে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুনানির সুযোগ না পাওয়ায় সাকওয়াত হোসেন মোল্লা নামে এক ব্যক্তি মঞ্চ লক্ষ্য করে স্যান্ডেল নিক্ষেপ করেন। নিজেই উনি সার্টিফিকেট তৈরি করে ছাত্র করে দেয়। এইভাবে হাজার হাজার ছোট বলে এই সার্টিফিকেটের নামে একটা ইউনিভার্সিটির নামে খুলে তিনি কোটি কোটি টাকা কামাই করে বগুড়া শহরে বাড়ি গাড়ি সবই করেছেন। বগুড়ায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া অভিযোগে গণশুনানির আয়োজন করে দুদক। এতে মোট 32টি দপ্তরের বিরুদ্ধে 97টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে 57টি অভিযোগে শুনানি করা হয়। ভুয়া বিশ্ববিদ্যালয়ের কথিত 2 কর্মকর্তাকে আটক করা ছাড়াও অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে উপস্থিত না থাকায় পদ্মা ইন্স্যুরেন্সের স্থানীয় কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। এছাড়া সড়ক ও জনপদ অধিদপ্তরের 4 লেন প্রকল্প এবং পানি উন্নয়ন বোর্ডে নেওয়া বাগানী নদী খনন প্রকল্পের দুর্নীতির অভিযোগ ওঠায় তা অনুসন্ধানে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন এই প্রকল্প সম্পর্কে অনুসন্ধান করলে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি তথ্য পাবে। দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদক কর্মকর্তা কর্মচারীদের প্রতিও নজরদারি রাখা হবে। আমাদের যে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা এখানে আছেন, আমাদের বিভাগীয় যে কর্মকর্তা আছেন,
আমরা কি করি সেটাও আপনারা লক্ষ্য রাখবেন, যাতে দুর্নীতি আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টা ব্যাপী তারা গণশুনানি কার্যক্রম চালায় দুদক। দুর্নীতি করার জন্য ঘুষ দিতে হয়, এই ঘুষটা যাতে আপনারা না দেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। গাজীপুরে সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় কেয়ারটেকার সহ আহত হয়েছেন 3 জন। ভুক্তভোগী জানান, শনিবার রাত 3টার দিকে একদল ডাকাত সীমানা প্রাচীর টপকে বোর্ড বাজার এলাকার হাফিজুর রহমানের বাড়িতে প্রবেশ করে। প্রথমে কেয়ারটেকারকে বেঁধে ফেলে, পরে দ্বিতীয় তলায় গিয়ে অস্ত্রের মুখে নগদ 2 লাখ টাকা, 12 ভরি স্বর্ণালংকার, 6টি মোবাইল লুট করে পালিয়ে যায়। তার আগে ভেঙে ফেলে সিসিটিভি ক্যামেরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। বাংলার সময় আরও থাকছে। বন্যা খরার ক্ষতি পোষাতে মৌসুমের শুরুতেই হাওরে রোপা আমন চাষের ধুম। মৌলভীবাজারে বিনামূল্যে সার ও বীজ বিতরণ, বৈরী আবহাওয়া না থাকলে ভালো ফলনের আশা। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানির দিন আগামী 25 আগস্ট নির্ধারণ করা হয়েছে। সকালে বাদী আলিফের বাবা আদালতে হাজির না থাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক SM আলাউদ্দিন মাহমুদ শুনানির এ দিন ধার্য করেন। গত 1 জুলাই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 38 জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে এ পর্যন্ত মামলায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 18 জন পলাতক রয়েছেন। গত বছরের 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামে তোলা হয়। সে সময় সংঘর্ষে তার সমর্থকদের হাতে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। গত বছরের খরা ও বন্যার ক্ষতি পোষাতে মৌসুমের শুরুতেই মৌলভীবাজারের সবকটি হাওর পাড়ে ব্যাপকভাবে রোপা আমন চাষাবাদ চলছে। বেশি আবাদের লক্ষ্যে কৃষকদের বিনামূল্যে সার ও নতুন জাতের বীজ ধান বিতরণ করেছে কৃষি বিভাগ। উচ্চ ফলনশীল নতুন জাতের ধান আবাদ করায় এবছর প্রতি হেক্টরে 2.97 মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতেই স্বৈরাচার হটাতে হয়েছে আন্দোলন। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে তারেক রহমান, নির্বাচনে অধিকাংশ মানুষের সমর্থন পাওয়ার আশা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ, ভোট গ্রহণ 11 সেপ্টেম্বর। তিন দফা দাবিতে বরিশালে মহাসড়ক ব্লকেট, বৈষম্যের প্রতিবাদে গাজীপুরে ছাত্র জনতার অবরোধ, স্থায়ী ক্যাম্পাসের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।